নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছি। মাসখানেক আগে K-19 রুলস প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বহু লোকে জানতে চেয়েছেন যে তারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন কিনা। নাগরিকত্বের জন্য আবেদন করলে কি সুবিধা হতে পারে, আর আবেদন যদি না করেন তাহলে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে অনেকেই ফোন করেছেন। কিন্তু বুঝতেই পারছেন যে নাগরিকত্ব এমন একটা বিষয় যা শুধু নিজের জীবনে নয়, একটা পরিবারের কয়েকটা প্রজন্মের সমস্যা, কয়েকটা প্রজন্মের সমস্যার সমাধান যেমন হতে পারে, আবার ভুল হলে গোটা পরিবার কয়েকটা প্রজন্ম এই সমস্যার জন্যে দুর্যোগের মুখোমুখি হতে পারেন। ফলে এরকম একটা সমস্যায় মানুষ জানতে চাইলে তাকে সরাসরি বলা যে আপনি আবেদন করুন বা আপনি আবেদন করবেন না, এরকমটা বলা আমার মনে হয়েছে অত্যন্ত কঠিন। বিশেষ করে আমার মতো লোক যারা এরকমভাবে কাউকে পরামর্শ দেব, সমস্যাটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নেই। আমি তো সমস্যা হলেও সেটা দূরীকরণ করার জন্য বিশেষ কিছু করতে পারবো না। আবার একটা পরামর্শ দিলাম, তাতে তিনি ঠকে গেলেন, ভুল হয়ে গেল, তাতেও মানুষ দোষারোপ করবেন। সেই জন্যে আমরা বেশ কিছু ভিডিও করেছি যেখানে আমরা বলার চেষ্টা করেছি যে আইনটা হলো এরকম, সেইটা বুঝে যে কেউ তার নিজের সিদ্ধান্ত নেবেন। কিন্তু তবুও মানুষ বলছেন যে আপনার সাজেশনটা বলুন। নিশ্চয়ই সিদ্ধান্ত প্রত্যেকেই নিজের মতো করে নেবেন। তো এরকম একটা অবস্থায় শেষ পর্যন্ত মনে হলো যে আমি যতটুকু বুঝি সেটা নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের বলবো। প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো যে আপনি যে আবেদন করবেন বা করবেন না, তাতে নিজের সম্পর্কে আগে নিজেকে জানতে হবে। কি জানতে হবে? জানতে হবে আপনি আবেদন করার সময়ে ভারতবর্ষের নাগরিক অথবা আপনি আবেদন করার সময় ভারতবর্ষের বেনাগরিক, এইটাই আগে আপনাকে বুঝে নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কারণ আবেদন করার প্রয়োজন তাদেরই যারা ভারতে বেনাগরিক। যারা নাগরিক তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই জায়গাতেই একটা সমস্যা হচ্ছে। একজন সাধারণ মানুষ, তারা তো আইন পড়ে নাগরিক আইন শেখেন না। তারা আইনটা বোঝেন, জানেন, বিশিষ্ট লোকজন যেভাবে বলেন, রাজনৈতিক নেতারা যেভাবে বলেন, এইভাবে মানুষের কাছ থেকে জেনে তারা আইনটা বোঝেন এবং সেই আইনের সাথে নিজের যে সম্পর্ক, অর্থাৎ তিনি নিজে নাগরিক কি নাগরিক নয়, নাগরিক নন, সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে, আমাদের সরকার এবং বিরোধী পক্ষ, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, তারা যে কথা বলছেন, নানান রকমের কথা বলছেন। শুধু
কেউ একটা মত বলছেন, কেউ তার বিরুদ্ধ মত বলছেন তা না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজের নিজের ব্যাখ্যা আছে, তারা সেভাবে সেটা বলছেন এবং সেটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ধরনের কথাবার্তা হয়ে যাচ্ছে। ফলে সেখানে মানুষ বিব্রত হচ্ছেন। আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি, উদ্বাস্তু আন্দোলন করি বলতে এই যারা আপনাদের সামনে কথাবার্তা বলেন এই ভিডিও করে বা অন্য কোনো রকমে, তার মধ্যে পুরনো মানে প্রথম থেকে উদ্বাস্তু আন্দোলন করার লোক আমি ছাড়া আর কেউ নেই। আর যারা করেন মানিক ফকির, তারপর দীপক ব্যাপারী, এরা ভিডিও করেন, এরা অনেক আগে থাকতে ভিডিও করেন। ফলে তাদের এই ভিডিও জগতে পরিচিতিটা অনেক বেশি। কিন্তু তারা এই উদ্বাস্তু আন্দোলনে বেশি দিনের নন। ওই হয়তো 2020 সালে তারা এসেছেন এবং সেটা উদ্বাস্তু আন্দোলন নয়, সেটা ওই নো এনআরসি এই যে আন্দোলনটা হয়েছিল, যে K-19 আইনটা ভারতের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, K-19 আইনটা ভারতের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেটা লঙ্ঘন করেছে কিনা, এই রকম সব প্রশ্ন যখন এলো, ওই সেই সময়ে এরা এর মধ্যে যুক্ত হয়েছেন। আর যারা আছেন মোটামুটি ওই যে প্রসেনজিৎ বসু, এই নাগরিকপঞ্জি বিরোধী গণমঞ্চ এরকম কি নামকরণ করেছে, এরাও পুরনো, মানে উদ্বাস্তু আন্দোলনে পুরনো নয়, ওরাও ওই একই সময়ে এসেছেন এবং ওদের পুরো ব্যাপারটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব যে মূল প্রশ্ন এসে ঠেকে যায় মুসলমানদের বাদ দেওয়া হলো কেন। আমি মুসলমানদের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, মুসলমানদের সাথে এই যারা এদেশ থেকে আমার সম্পর্কটা বেশি, কিন্তু আমি এই বিষয়ের সাথে মুসলমানদের জুড়তে চাই না। কারণ উদ্বাস্তু প্রশ্নে মুসলমানরা কোনো পার্টি নয়। উদ্বাস্তু প্রশ্নে যারা আমরা পশ্চিমবঙ্গে যারা কাজ করি, মূলত পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের সমস্যার আন্দোলন। আমরা মুসলমানদের এই আন্দোলনে যুক্ত করেছি, বহু ক্ষেত্রে তারা এসেছেন, আজও ডাকলে আসেন। তাদের আমরা ডাকি হিন্দু উদ্বাস্তুদের, বৌদ্ধ উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্যে সহযোগী হিসেবে আমরা তাদের ডাকি। অতীতে সিদ্দিকুল্লাহ সাহেব তৃণমূল কংগ্রেসে জয়েন করার আগে আমাদের সাথে সবসময় ছিলেন, বহুভাবে সহযোগিতা করেছেন। এখন তৃণমূলে যুক্ত হওয়ার পর তার হাত পা অনেকটা বাঁধা হয়ে গেছে। কামরুজ্জামান সাহেব আছেন, তাহিদুল সাহেব আছেন, আলমগীর সাহেব আছেন, শাহ আলম ভাই আছেন, জাফর ভাই আছেন, যারা আছেন তারাও আমাদের এই হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলনের সহযোগিতার জন্য আসেন। সেটা অন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে আপনি আবেদন করবেন যদি আপনি ভারতবর্ষের নাগরিক না হন। আবেদন করবেন বলছেন না, আপনার আবেদন করার কথা যদি আপনি ভারতবর্ষের নাগরিক না হন। আর যারা ভারতবর্ষের নাগরিক তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। এখন সমস্যা হয়েছে আপনি নাগরিক কি নাগরিক নন। এই বিষয়টা আমি একটা বিষয় ধরে ছোট ছোট করে 15, 20, 25 মিনিট সময় নিয়ে একটা ভিডিও করব। আজকে আমি বলছি যে যারা পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা থেকে 1948 সালের 19শে জুলাইয়ের পরে ভারতে এসেছেন এবং আজ পর্যন্ত যারা আবেদন করে ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করেননি, এই সব মানুষের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।
তাদের নাগরিকত্বের আবেদন করা প্রয়োজন, কারণ তারা নাগরিক নন। ওই যতই ভোটার কার্ড থাকুক, আধার কার্ড থাকুক, আপনি ক্লাস 5-6-এ এসে ভর্তি হয়েছেন, হয়ে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পাশ করেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, যাই হোক, এসব সত্ত্বেও আপনি কিন্তু ভারতবর্ষের নাগরিক নন। ফলে নাগরিকত্বের জন্য আপনার আবেদন করা প্রয়োজন। আবেদন করে আপনার নাগরিকত্ব অর্জন করা প্রয়োজন। এখন অবধি যে আইন আছে তাতে আবেদন করে নাগরিকত্ব অর্জন করা প্রয়োজন। কিন্তু একই সাথে আপনাদের বলছি, আপনারা যখন আমাকে জিজ্ঞেস করছেন যে আপনারা আবেদন করবেন কিনা, তার মানে আপনারা জানতে চাইছেন যে এই K-19 যে রুলস বেরিয়েছে, এই রুলস মোতাবেক আবেদন করে আপনারা নাগরিকত্ব অর্জনের চেষ্টা করবেন কিনা। আমরা কিন্তু এই ক্ষেত্রে রুলস বেরোবার আগে থেকেও বলছি যে এই আইনে কিন্তু আপনি আবেদন করলেও নাগরিকত্ব পাবেন না। আর নাগরিকত্ব আবেদন করে যদি না হয় স্বাভাবিকভাবে, তাহলে নাগরিকত্বের আবেদন করার কোনো অর্থ নেই। বরং কিছু কিছু ক্ষেত্রে আগামী সরকার যদি বদমাইশি করে তাহলে আপনার কিছু বিপদ হলেও হতে পারে। সেই জন্যে আমাদের যদি জিজ্ঞেস করেন তাহলে সাজেশন দেব যে আপনি এই K-19 যে বিষয়টা হয়েছে, তার রুলস যেটা হয়েছে, সেই অনুযায়ী আবেদন করবেন না। আর করবেন না এই কারণে, প্রথম হচ্ছে এর মধ্যে তো করবেনই না, কারণ 2024 সালের নির্বাচনে কোন সরকার আসে সেটা দেখুন। এইটা লক্ষ্য করা অত্যন্ত জরুরি, কারণ এমন হতে পারে যে পারিপার্শ্বিক যে অবস্থা দেখছি তাতে বিজেপি হয়তো হেরে যেতে পারে। বিজেপি যদি হেরে যায় তাহলে কিন্তু এই K-19 এবং অন্যান্য যে রুলস ইত্যাদি ইত্যাদি বেরিয়েছে, এর কোনো প্রাসঙ্গিকতা থাকবে বলে আমার মনে হয় না। কারণ বিভিন্ন বিরোধী দল তারা বলেছে ক্ষমতায় গেলে তারা K-19 বাতিল করে দেবে। তারা এর জন্যে, এর মধ্যে কোনো কোনো বিরোধী দল সুপ্রিম কোর্টে মামলাও করেছে। আর বাকিরা এবারের যে ইশতেহার, সেই ইশতেহারে তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় গেলে এই আইন K-19 এবং তার সাথে হয়তো আরও কিছু যেটা বিজেপি আমলে তৈরি হয়েছে সেগুলো বাতিল করবে। এখন বাতিল যদি করে, বাতিল করে নিশ্চিতভাবেই একটা নূতন আইন তৈরি করার প্রয়োজন হয়ে পড়বে। যদিও তারা এই কথা তাদের ইশতেহারে ঘোষণা করেনি, কিন্তু আমরা তো বসে থাকবো না। আমরা তো বলছি ইলেকশন পার হয়ে গেলেই একটা বড়সড় আন্দোলনে যেতে হবে। এবং এই বিরোধীরা, আমি আগেও আপনাদের বলেছি, তারা নাগরিকত্ব দেওয়ার বিপক্ষে নয়। ফলে আমরা যদি তাদের কাছে ঠিকমতো আমাদের দাবি উপস্থাপন করতে পারি তাহলে একটা নতুন আইন তৈরি হবে। এবং নতুন আইন যদি তৈরি হয় তাহলে সেইটা কি হবে, কিভাবে হবে, সেইটা না জেনে, ধরুন আজকে যদি আবেদন আপনি করে দেন তাহলে হয়তো এমন একটা ঘটনা ঘটে গেল যে সেই নতুন আইন অনুযায়ী আপনার কিছু সমস্যা বেড়ে গেল, এমন হতে পারে। ফলে এটার দরকার নেই। আর আমরা বলছি, এবং বিরোধীরাও যেটুকু তাদের ইশতেহারে থাকুক আর না থাকুক, যেটুকু তারা বলছেন, তারা এই আবেদন করে নাগরিকত্ব অর্জনে বিরোধিতা করছেন। তার মানে হলো তারা বলছেন যে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, সব অধিকার ভোগ করেন, আবার কেন তারা আবেদন করবেন, এইসব কথা বিরোধীরা বলছেন অনেকটা এলোমেলো হলো। ফলে এই কথা যখন বলছেন তার মানে হলো যে আগামী দিনে যদি আইন হয় তাহলে কিন্তু এই আবেদন করার লাইনে আর নতুন আইন হবে না। সেক্ষেত্রে যেটা হবে, আমরা যে দাবি করেছি যেমনভাবে, যে তখন এই যে সব মানুষ যারা এসে পড়েছেন তাদের নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হয়ে যাবে।
ফলে এইটা হতে পারে। ফলে এই যে একটা টালমাটাল সময়ে এই ইলেকশন পর্যন্ত কি হয় এর মধ্যে আপনারা আর কেউ আবেদন করার দিকে যাবেন না। আর আবেদন করার দিকে না গেলেও আপনার বিপদ নেই। এই কারণে এই রুলস কিন্তু বলেনি যে আপনাকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে, না করলে আপনি আর আগামী দিনে করতে পারবেন না বা আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি কিচ্ছু বলেনি। যে কারণে কিন্তু আপনার সামনে এখনও সুযোগ আছে, প্রয়োজনে আপনি পরে করতে পারবেন। কিন্তু করতে গেলে অনেক তথ্য আপনাকে দিয়ে দিতে হবে, ব্যক্তিগত সব তথ্য আপনাকে জানাতে হবে। হতে পারে আগামী দিনে এইটা কোনো একটা বড় সমস্যা হয়ে গেল। কিন্তু অনেকেই বলছেন যে আবেদন করে যদি নাকচ হয়ে যায় তাহলে কি আপনি আবার অনুপ্রবেশকারী হয়ে যাবেন। এরকম কিছু হওয়ার কোনো চান্স নেই। অন্তত আইন যেটা আছে এই আইন যদি টিকে থাকে, পরিবর্তন হয়ে গেল তো আলাদা কথা। কারণ 2014 সালের আগে আসলে তিনি আর অনুপ্রবেশকারী নন। তিনি দরখাস্ত করলেও নন, দরখাস্ত না করলেও নন, দরখাস্ত করার পরে সেটা রিজেক্ট হয়ে গেলেও নন। এই ব্যাপারটা আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু তবুও বলবো এই সময়কালের মধ্যে আপনারা এই নাগরিকত্বের আবেদনের মধ্যে যাবেন না। এইসব নিয়ে নানান রকমের প্রশ্ন নানান জনে জিজ্ঞেস করছেন। ফলে এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি নাগরিক কিনা। দেখুন, এই যে বিরোধীরা যেটা বলছেন, এই তৃণমূল কংগ্রেস বলছেন বা অন্যান্য বিভিন্ন দল বলছেন আপনি সব অধিকার পান, আপনি তো নাগরিক। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়, এবং বিষয়টা এরকম নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আমরা এর আগে বলেছি যে তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন, আনন্দবাজারে রিপোর্ট বেরিয়েছেন। তিনি বলছেন এই মানুষগুলো যারা 5-7 বছর বসবাস করেন, ভোটার কার্ড আধার কার্ড আছে, তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। এবং এই কথাটাই শুধু তৃণমূল কংগ্রেস বলছেন তা না, এটা কংগ্রেসও বলছেন, এটা সিপিএমও বলছেন। এই প্রশ্নে তাদের মধ্যে মতভেদ নেই। কিন্তু তা সত্ত্বেও আপনাকে আমি বলছি, ভোটের রাজনীতি বড় বালাই। বিজেপির মোকাবিলা করার জন্যে তারা আরও নানান রকমের কথা বলছেন। কিন্তু আমার নানাভাবে আমার মনে হয়েছে তাদের যে উপলব্ধি, সেই উপলব্ধি হলো একটা নতুন আইন তৈরি করতে হবে, যাতে বলতে হবে যারা এইসব অধিকার সাধারণভাবে ভোগ করেন, ভারতে এসে পড়েছেন, তারা নিজেরাও জানেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার জানেন, আমরাও জানি, যারা এসে পড়েছেন তাদের আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। ফলে তারা এখানে থাকবেন। ফলে যারা মানুষের ভালো চান না, আমি বিজেপির মতো দলের কথা বলছি, তারা মানুষকে আরও বেশি বিপদে ফেলে চটকে তারা রাজনীতির ফায়দা তুলতে চান। কিন্তু আমি আপনাদের বলছি, বিরোধী দল, আমি তৃণমূলকে তো একেবারেই পছন্দ করি না, তা সত্ত্বেও বলছি তৃণমূল কংগ্রেসও কিন্তু আপনাদের ওইভাবে বিজেপির মতো চটকে রস নিংড়ে নেওয়ার পক্ষে নয়। তারা সুযোগ পেলে, ইন্ডিয়া জোট সুযোগ পেলে কিন্তু একটা নতুন আইন তৈরি করে এই সমস্যার সমাধান হবে। এবং সেক্ষেত্রে আপনার আমার দায়িত্ব হবে যে তারা যে আইনটা করবেন তার একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার দরকার। সেটা হলো এই যে উদ্বাস্তুরা এটা চাইছেন, উদ্বাস্তুরা রাস্তায় নামছেন, তারা এই ব্যাপারে ক্ষুব্ধ, ফলে সমস্যাটা সমাধান করা দরকার। সরকারের এইটুকু আবহাওয়া, এইটুকু অবস্থা আপনাকে আমাকে তৈরি করে দিতে হবে। ফলে এখন আর আবেদন না করে আপনারা তৈরি হন দুটো কারণে, দুটো কাজের জন্য তৈরি হন। একটা, সর্বাত্মক চেষ্টা করুন বিজেপিকে যাতে পরাজিত করা যায়, কারণ বিজেপি যদি পরাজিত হন তাহলে এই দাবি আদায় করা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। আর এইটা গেল একটা, বিজেপিকে পরাস্ত করবার জন্য চেষ্টা করুন। এই কারণে যেহেতু কাজটা অনেকটা এগিয়ে থাকবে, একটু সহজ হবে। আর যদি তা নাও হয় তাহলেও লড়াইটা করতে হবে, সেটা বিজেপি ক্ষমতায় আসলেও করতে হবে, বিরোধীরা ক্ষমতায় আসলেও করতে হবে। একটা লড়াই আপনাকে আমাকে লড়তে হবে। এই লড়াইয়ের জন্য প্রস্তুত হন, একটা লড়াইয়ের জন্য প্রস্তুত হন,
আর একটা হচ্ছে বিজেপিকে হারাবার জন্যে তৈরি হন, যাতে লড়াইটা অনেক সহজ হয়ে যায়, অনেকটা পথ আমরা এগিয়ে থাকতে পারি। ফলে আপনি আবেদন করবেন কি করবেন না এই প্রশ্নে আজকে আমি শুধুমাত্র এই কটা কথা আপনাদের সামনে বলছি। এইটা একটুখানি মাথায় রাখুন, একটু খেয়াল রাখুন, এবং আপনারা এই সময়কাল পর্যন্ত চুপ থাকুন, বিজেপিকে পরাস্ত করার চেষ্টা করুন। আর যে ক্ষমতায় আসুক, ইন্ডিয়া জোট হোক আর এনডিএ জোট হোক, ইলেকশনের পরে একটা লড়াই লড়তে হবে, তার জন্য প্রস্তুত হন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।